আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ২.৫ বছরে ভারতের কারাগারে বাংলাদেশি বন্দীর সংখ্যা ১,০৬৭ জন। গত ২.৫ বছরে ভারতের কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। এরপর জানিয়ে দিব, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নাহিদ ইসলাম। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজনীয় নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। এদিকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ। আপিল বিভাগ। মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ৬ মার্চ। এরপর জানিয়ে দিব, যতদিন না খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার ৪ মার্চ সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। এদিকে ইসলামী এজেন্ট ব্যাংক শাখা থেকে ৮ লাখ টাকা চুরি, নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরার ডিভিআর। মেহেরপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দি এজেন্ট শাখা থেকে ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার ৪ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যাংকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি। রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। মঙ্গলবার ৪ মার্চ দুপুর ১২টা ২৫ দিকে চলন্ত গাড়িতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে আধা ঘন্টা ধরে চেষ্টা করেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ২.৫ বছরে ভারতের কারাগারে বাংলাদেশি বন্দীর সংখ্যা ১,০৬৭ জন। গত ২.৫ বছরে ভারতের কারাগারে ১,০৬৭ জন বাংলাদেশি বন্দী আছেন বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার ৪ মার্চ গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কমিশনের সভাপতি বলেন, ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২.৫ বছরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য পাওয়া গেলে কমিশনের পাঠানো হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তা অনুসন্ধান চলমান রয়েছে। তিনি আরো বলেন, গুম কমিশন অব ইনকোয়ারিতে আজ পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য থেকে প্রায় ১,০০০টি অভিযোগ ও তার সঙ্গে সংযুক্ত কাগজপত্রের যাচাই বাছাই প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। কমিশনে আগত ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রায় ৪৫ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। কমিশনের সভাপতি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে ৫ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশে
পুইশিন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে 140 জনের তথ্য পাওয়া গেছে। এই তথ্যের প্রাথমিক অনুসন্ধান শেষে গুমের শিকার কোনো ব্যক্তির নাম এখনো পাওয়া যায়নি। তিনি আরো বলেন, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে। তবে গত বছরের 22 ডিসেম্বর ঢাকার ধামরাইনের মোহাম্মদ রহমত উল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুইশিন করা হয়েছে মর্মে আরও অবগত আছে। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। এ সময় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্যারাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিস নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, নাহিদ ইসলাম। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। মঙ্গলবার 4 মার্চ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল। এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শিগগিরই আবেদন করা হবে নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, সামন্ত শারমিন, আরিফুল ইসলাম, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম সহ বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় 6 মার্চ। আপিল বিভাগ। মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় 6 মার্চ। মঙ্গলবার 4 মার্চ প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্য আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন। 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া 7 বছর কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেয়া 40 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছর লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গেল বছর 10 ডিসেম্বর সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। 2009 সালের 26 অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। মামলার অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে পাইপে দেওয়ার আশ্বাস দিয়ে 20 কোটি 41 লাখ 25 হাজার টাকা ঘুষ নেন মামুন। 2003 থেকে 2007 সালের মধ্যে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসাবে পাচার হয়। ওই টাকার মধ্যে 3 কোটি 78 লাখ টাকা তুলে খরচ করেন তারেক রহমান। 2011 সালের 6 জুলাই এই মামলার বিচার শুরু হয়। রায় হয় 2013 সালের 17 নভেম্বর। রায় তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং 40 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এরপর 2013 সালের 5 ডিসেম্বর তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিলের আবেদন করে দুদক। 2014 সালের 19 জানুয়ারি হাইকোর্ট দুদকের আপিল গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় দুদকের করা আপিলের সঙ্গে কারাদণ্ডের বিরুদ্ধে মামুনের করা আপিলের উপর হাইকোর্ট একসঙ্গে শুনানি হয়। 2016 সালের 21 জুলাই হাইকোর্ট রায় দেয়।
যতদিন না খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুল করেও নির্বাচনের কথা না বলে। মঙ্গলবার ৪ মার্চ সকাল 10টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছি তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছে। খুনি বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে দমনপীড়ন হয়েছে তার দ্রুত বিচার চাই। ন্যায় বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছে এবং আহত হয়েছেন তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই নির্বাচন, এই বিচার যেন নির্দেশ হয়ে থাকে আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে। তিনি আরো বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসাথে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র জনতার রক্তের উপর এসেছে। তাদের মনে রাখতে হবে, বিচার নিশ্চিত না করতে পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে। এর আগে সকাল 8:30টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা।